রিতম পডকাস্ট। তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে বলবো রাজারহাটের একটা ভৌতিক ফ্ল্যাটের গল্প। তো তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের গল্প পাঠাতে চাইলে মেল করতে পারো। তো চলো গল্পটা শুরু করি। তো গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে রাফিকুল ইসলাম দাদা, রাজারহাট থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম রাফিকুল ইসলাম। আমার এখনকার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। আর আমার ওয়াইফ, তার নাম হচ্ছে চৈত্রী বিশ্বাস। হ্যাঁ, বাঙালি, হিন্দু ওরা, আর আমি মুসলিম। গল্পটা এখান থেকেই শুরু হয়। গল্পটা 2018-র। চৈত্রীর সাথে আমার প্রথম দেখা হয়, আমি একটা কল সেন্টারে কাজ করতাম সেখান থেকে 2015 সালে। তো 2015-তে থেকে আমাদের মধ্যে একটা সম্পর্ক শুরু হয় ভালোবাসার। 2016-17 আমরা ভালোভাবে কাটাই নিজেদের মধ্যে, ভালোবাসার মধ্যে। 2017 সালের লাস্টের দিকে আমরা ঠিক করি বিয়ে করব, কারণ চৈত্রীর বাড়ি থেকে ছেলে দেখছিল ও বিয়ে দেবে বলে। চৈত্রী ওর বাড়িতে অনেকবার বুঝিয়েছে, কিন্তু কাস্ট প্রবলেমের জন্য আমাকে কেউ মেনে নেয়নি। শুধু এইটা হচ্ছে গল্প না, গল্পটা হচ্ছে আমার বাড়ি থেকে ওকে কেউ মেনে নেয়নি। আমরা দুজনকে এতই ভালোবাসতাম, আমরা লাস্টে ঠিক করলাম আমরা পালিয়ে বিয়ে করব। যেমন ভাবনা তেমন কাজ, পালিয়ে বিয়ে করি 2018 সালের জুন মাসে। বিয়ে করার পর আমার বাড়ি থেকে যথেষ্ট ওকে থ্রেট করা হয়, অনেক কিছু। ওর বাড়ি থেকেও আমাকে থ্রেট করা হয়, এমনকি বলে পুলিশ কেস করব, অনেক কিছু প্রবলেম ক্রিয়েটস হয়। সেই টাইমে আমরা ভাবি কি করব। তো আমরা যেখানে কাজ করতাম, মানে রাজারহাটে, ওখানেই আমরা ভাবলাম একটা ফ্ল্যাট নেব। যেহেতু আমরা কল সেন্টারে কাজ করি, ওখানেই আমাদের সব কিছু। তো চৈত্রীও বলে ওখানে একটা ফ্ল্যাট, কিন্তু আমি ভাবছিলাম যে ওখানে যদি ফ্ল্যাট নিই অনেক টাকা দাম হবে ফ্ল্যাটের, ভাড়াও অনেক টাকা নেবে যদি আমরা ভাড়া নিই। তো আমরা দুজন মিলে ঠিক করলাম, চৈত্রী একটা ফার্মেসিতে কাজ পেয়েছো, তখন একটু স্যালারিটা বেশি। তো আমি বললাম তুমি ওখানে করো, আমি কল সেন্টারে মোটামুটি যা স্যালারি পাবো দুজন মিলে চালিয়ে নেবো। ও তাতে রাজি। তো দুজনে মিলে বুদ্ধি করিয়ে একটা ফ্ল্যাটই ভাড়া নেব। তো আমরা অনেক ফ্ল্যাট খুঁজতে থাকি। আমরা একটা ফ্ল্যাট পাই, কিন্তু ফ্ল্যাটটার প্রাইস মানে ভাড়া খুব কম। আমরা ভাড়াই নিই, ফ্ল্যাটটা খুবই কম, 4000 টাকা করে। তো রাজারহাটের মতো জায়গা 4000 টাকা করে ফ্ল্যাটের ভাড়া, প্রথমে তো একটু ডাউট হয়েছিল। তো যে আমাদেরকে ফ্ল্যাটটা কিনিয়েছে ব্রোকার, উনি বলে তোমরা তো ভাড়া থাকবে, তো আমি কথাবার্তা বলে দিয়েছি, আর তোমাদের প্রবলেম তো আমি শুনেছি, তাই তোমাদের কিনিয়ে দিয়েছি। তো আমরা ভাবলাম খুব ভালো মানুষ এরম করেছে। তো আমরা ফ্ল্যাটে শিফট হয়ে যাই। বাড়ি থেকে তার মধ্যে অনেকবার ফোন আসছে, আমরা কেউ কারো ফোন রিসিভ করি না, যে যার মতো কাজ করছিলাম। প্রথমে 1 মাস খুব ভালো কাটে। তো 1 মাসের পর থেকে আমার সাথে যেগুলো ঘটে সেগুলো খুবই অস্বাভাবিক। কারণ একদিন রবিবারে আমি আর চৈত্রী দুজনেই বাড়িতে আছি। আমি সেদিন একটু মাংস এনে দিয়ে গেছিলাম চৈত্রীকে। চৈত্রী রান্না করছে আর আমি ঘরে শুয়ে মোবাইল দেখছিলাম। চৈত্রী মাংসটা রান্না করে রান্নাঘরে রেখে ও স্নান করতে যায়। তো আমি নিজের ঘরে রয়েছি। হঠাৎ করে চৈত্রী স্নান থেকে বেরিয়ে চিৎকার করতে আমার কাছে এসে বলে, তোমার কি আক্কেল জ্ঞান হবে না, বুদ্ধি হবে না, অনেক কিছু বলছে। আমি রেগে গিয়ে বললাম কি করলাম, আমি তো রুমে শুয়ে রয়েছি। বলছে মজা করছো, একা একা সব মাংস খেয়ে নিলে। আমি দৌড়ে গিয়ে দেখলাম মাংসের এত বড় বাটি, ওখানে 1 কিলো মাংস ছিল, পুরো ফাঁকা, একটা ঝোল পর্যন্ত নেই। আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। আমি বলি আমি খাইনি। তারপর চৈত্রী বলল না আমি জানি তুমি খেয়েছো, তুমি ছাড়া কেউ নেই রুমে। আমি বললাম দেখো সত্যি আমি খাইনি, আর এতগুলো মাংস আমি একা কী করে খাবো। চৈত্রীও তখন বুঝলো যে হ্যাঁ, একা এতগুলো মাংস 2-3 মিনিটের মধ্যে খেয়ে নেওয়া তো অসম্ভব।
আর মাংস যদি কেউ খায় তার হাড়গোড়গুলো কোথায় যাবে? মাংসের যে লেগ পিস ছিল আর যে হাড়ের পিসগুলো ছিল সেগুলো কোথায় গেল? হাড়গুলো কোথায়? তো তারপরে আমি আবার বাইরে থেকে মাংস অর্ডার করে আনি, তো আমরা তারপরে খাই। কিন্তু সেই দিনের পর থেকে অনেক কিছু আমি নোটিস করি যে ঘরের মধ্যে না আমরা দুজন ছাড়াও কেউ হাঁটা চলা করে এমন ফিল হয়। আমরা যখন একসাথে মোবাইলে গেম খেলি বা মুভি দেখি, আমাদের মাঝখানে আরও একজন প্রবেশ করে, এরকম আমাদের মনে হয়। চৈত্রী অনেকবার নোটিস করেছে, যখন ও সিঁড়ি দিয়ে ওঠে ফ্ল্যাটে, আমাদের 3 নম্বরের ফ্ল্যাট ছিল 3 তলায়, ও যখন ওঠে, আমাদের লিফটটা খারাপ ছিল ফ্ল্যাটে, ও ফিল করে পেছন পেছন কেউ একটা হেঁটে যাচ্ছে। তো আমি অফিস যাই চৈত্রী বাড়িতে, ওর সেদিন উইক অফ ছিল। আমার কাছে ফোন আসে, তখন কটা বাজে, 3টে কি 4টে বাজে বিকেল। ফোন এসে আমি চৈত্রীর গলা পাই, তো তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমার খুব ভয় লাগছে, তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ প্লিজ, আমার খুব ভয় লাগছে প্লিজ। আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি চৈত্রী ঘরের একটা কোণার মধ্যে বসে রয়েছে, আর আমি দরজা খুলে যখনই ঢুকি চৈত্রী ভয়তে প্রচণ্ড চিৎকার করে ওঠে। আমি ওকে তুলে জল দিই আর বলি, শান্ত হও, বলো কী হয়েছে, কেউ এসেছিল, কেউ কিছু বলেছে? ও আমাকে যেটা বলে, আমার রক্ত পুরো ঠান্ডা হয়ে যায়। ও বলে ও যখন রান্না করছিল প্রথম থেকে নাকি ফিল করে ওর পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে ওকে তীব্র দৃষ্টি দিয়ে ওকে দেখছে। ও যখনই পেছনে ঘুরছে কিন্তু দেখতে পাচ্ছে না কাউকে। তারপরে ও যখন খেতে বসে, ওর প্লেট থেকে কেউ কিছু একটা তুলে নিচ্ছে, ভাত এবড়ো খেবড়ো করে দিচ্ছে। ও সেটা দেখতে পাচ্ছে কিন্তু ওর পাশে কেউ নেই। ও ভয়তে ভাতের তালা ফেলে ঘরের রুম দরজা লক করে দেয়। লক করে ফোনটা যেহেতু ডাইনিং রুমে ছিল, যেন আমাকে তখন ফোন করতে পারেনি। ও এক কোনায় বসে থাকে, আর ওর মনে হয় প্রচণ্ড জোরে বাইরে থেকে কেউ একটা কাঁদছে, হাউ হাউ করে কেউ একটা কাঁদছে। ও ভয়তে একদম সেঁটে যায়, ওর চোখ মুখ বড় হয়ে যায়, ও ঘামছে। দেন ও যখন জানলার দিকে তাকায়, ও দেখে একটা সাদা কাপড় পরে কেউ জানলার বাইরে একদম হাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর প্রচণ্ড বিশ্রী মুখ একদম, আর ওর দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন ওকে আজকে মেরেই ফেলবে। ও চিৎকার করে বাইরে বেরানোর চেষ্টা করে, কিন্তু বাইরে লক করার দরজা। ও কিছু না বুঝতে পেরে ও ফোনটা নিয়ে আমায় কল করে, আর একটা কোণার মধ্যে গিয়ে বসে পড়ে। আর যতক্ষণ আমার আসতে সময় লেগেছে, ও ফিল করে ওর সামনে কেউ একটা খুব লাফাচ্ছে, ও আওয়াজ পাচ্ছে কিন্তু ও কাউকে দেখতে পাচ্ছে না। আমি ওকে বলি, দেখো তুমি তোমার ফ্যামিলি ছেড়ে তো কোনোদিন থাকোনি একা, আর আমি তো কাজে থাকি, হয়তো আজকে ওই জন্য। ও বলছে না, আমি যখন ঘুমিয়ে পড়তাম রাতে, ও মুভি টুভি দেখতো একা একা, ও তখনও ফিল করেছে কারো একটা কান্নার আওয়াজ, কেউ একটা বিড়বিড় করে কথা বলছে, ও এগুলো নাকি ফিল করতো। তো সেই টাইমে আমি ওকে বললাম, ছাড়ো, এত কিছু নিয়ে ভেবো না, যা হবে দেখা যাবে। তো তারপর আবার সব নর্মাল চলতে থাকলো। একদিন আমি স্বপ্ন দেখছি চৈত্রী গলায় দড়ি দিয়েছে। আমি উঠে পড়ি লাফ দিয়ে, দেখি চৈত্রী পাশে ঘুমাচ্ছে। তখন 1টা বাজে রাত, আমি উঠে জল খেতে যাই। আমার ফিল হলো কেউ একটা আমাকে ছুঁয়ে বেরালো। আমি ঘুরে যখন তাকালাম, চারিদিক অন্ধকার, ফোনের ফ্ল্যাশ জেলে আমি এসেছিলাম। আমাদের ডাইনিং টেবিলের ওপরে কেউ একটা বসে রয়েছে, ডাইনিং টেবিলের উপরে, আর প্রচণ্ড বিশ্রী কিছু একটা কড়মড় করে খাচ্ছে, আর আমার নাকে না একটা প্রচণ্ড বাজে গন্ধ আসছে। আমি ওর দিকে হালকা হালকা করে এগাচ্ছি, কিন্তু ওর দিকে আমি ফ্ল্যাশ মারতে পারছি না, আমি বুঝতে পারছি না ওটা কী। আমি হালকা করে লাইটটা তুললাম, আমি দেখলাম ওটা মানুষও না, ওটা প্রাণী না। ওর সারাটা শরীর একদম যেমন হনুমানের যেমন শরীর থাকে না, ওরকম পুরো গায়ের মধ্যে লোম, ওর মুখে গলগল করে রক্ত, আর ও একটা বিড়াল চিবিয়ে খাচ্ছে। বিড়ালের বুক, হাড়, পেশি সব খেয়ে নিয়েছে ও, আর বিড়ালটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আর ও আমার দিকে একবার ঘুরল, ওর ঘাড় বেঁকিয়ে, বিড়ালটার ঘাড়টা মোটকে নিজের মুখে ঢুকিয়ে আমার দিকে একটা প্রচণ্ড জোরে ঝাঁপ দিল, আর আমি পড়ে গিয়ে প্রচণ্ড একটা চিৎকার দিয়ে বললাম, বাঁচাও বাঁচাও। আমার বউ দৌড়ে এসে আমাকে ধরে, লাইট জ্বালে, বলে কী হয়েছে?
আমি 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 আমার পুরো শরীর কাঁপছে সেই টাইমে। আমি চোখের সামনে পুরো অন্ধকার দেখছি। আমি যে কি দেখেছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। সেই টাইমটা পুরো ঘর নিস্তব্ধ। আমার বউ আমাকে বলছে কি হয়েছে কি হয়েছে, আমি ওর কথা শুনতে পাচ্ছি না। আমার চোখের মধ্যে ভাসছে ওই জিপটা, ওটা মানুষ না, ওটা অন্য কিছু যে এই ঘরের মধ্যে আমাদের সাথে থাকছে, আমাদের সাথে খাওয়া দাওয়া করছে। আমরা একটা অপ্রাণীর সাথে থাকছি, একটা মৃত মানুষের সাথে আমরা বসবাস করছি। আমি প্রচণ্ড ভয়তে আমার হাত পা মুখ কাঁপছে, আমার শরীর নীল হয়ে যাচ্ছে। আমার ওয়াইফ প্রচণ্ড ভয় পেয়ে যায় আমায় দেখে, আর আমি ওয়াইফের কোলেই জ্ঞান হারাই। তার 1 ঘন্টা পরে আমার জ্ঞান ফেরে। আমার ওয়াইফ প্রচণ্ড কাঁদছে আমাকে নিয়ে। আমি বলি কিছু হয়নি। তারপরে আবার আমি অফিসে যাই, কিন্তু সেদিন আমার গাটা পুরো ভারী। আমার প্রচণ্ড ভয় লাগছে, সব সময় ভয় লাগছে আমার। আমি যে কম্পিউটারে কাজ করছি, আমার সেই টাইমেও মনে হচ্ছে কেউ আমার পিছন দিয়ে ঘুরছে। আমি প্রচণ্ড ভয়, আমি কাস্টমারের সাথে কথা বলতে পারছি না। দেন একটা কল আসে আমার কাছে। আমি বলি স্যার নমস্কার। যখনই বলেছি একটা আওয়াজ কানে ভেসে ওঠে, মরবি, তুই মরবি, তোর বউ মরবে, সবাই মরবি, তোরা আমার সাথে অনেক দিন কাটিয়ে ফেলেছিস। হ্যাঁ, তোদের আমি পছন্দ করেছি, তোরা এবার থেকে আমার সাথে থাকবি, আমরা একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আওয়াজটা শুনে আমার সারা শরীর কেঁপে ওঠে। আমি হেডফোনটা কোনো রকম রেখে দৌড়ে আমার কোয়ালিটির কাছে যাই, যে কল শোনে। আমার লাস্ট কল 4:35 এসছে, আর আমি যেই কলটা একটু আগে শুনলাম 5টা, 5:30, 6টা বাজে, তখন ওই রকম কোনো কল আমার কাছে আসেনি। আমি কোনো রকম অফিসের ম্যানেজারকে বলে ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার মনে হচ্ছে আমি যে গাড়িতে করে যাচ্ছি, আমার পেছনে প্রচণ্ড পরিমাণ ভার কিছু একটা বসে রয়েছে আমার বাইকের ওপরে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছি সেই টাইমে, আমার সারা শরীর নীল হয়ে যাচ্ছে। আমি বাড়ি ফেরি যে আমার ওয়াইফকে বলবো। আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ বলে বলো কী হয়েছে। আমি বলি আমার সাথে খুব খারাপ কিছু হচ্ছে। আমার ওয়াইফ বলে আমার সাথে অলরেডি খারাপ হয়ে গেছে। আমি বলি কি হয়েছে তোমার সাথে। আরও বলে ও নাকি চোখের সামনে সবসময় একটা মানুষকে দেখতে পাচ্ছে, যে কন্টিনিউয়াস ওর দিকে ঘুরছে। সেটা কেউ বুঝতে পারছে না, তার মুখ পুরো অন্ধকার। সে যতবার বলছে যে এখানে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। ও তাড়াতাড়ি করে বাড়ি আসে, আমাকে সব খুলে বলে। আমরা দুজন তখন কি করব বুঝতে পারছি না। এই টাইমে ফ্ল্যাট পাওয়া অনেক মুশকিল। সেই টাইমে আমাদের একটা ফোন ঢোকে। আমরা ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে চলে আয়, চলে আয়, চলে আয়, তোদের জন্য অনেক ওয়েট করছি, চলে আয়, চলে আয়, ওই দেখ বারান্দায় আমি বসে আছি নেবো বলে। আমি ফোনটা কেটে দিই। আমার ওয়াইফ আমাকে চড়িয়ে ধরে কাঁদতে থাকে যে আমাদের সাথে কি হচ্ছে। আমি বলি কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকো। আমি বারান্দার দিকে গাই, গিয়ে দেখি আমাদের বারান্দাতে একটা চেয়ার ছিল, সেই চেয়ারে বসে কেউ একটা দুলছে। আমি ওর হাতের দিকে তাকাই, আবার সেই হাত। এইবার ওর মুখটা পুরো ঘাড় শুদ্ধ বেঁকে যায়। আমি ভয়তে প্রচণ্ড চিৎকার করে একটা পেছন দিকে লাফ দিয়ে আমার মাথা দেয়ালে লেগে ফেটে যায়। আমি পেছন দিকে হামাগুড়ি দিয়ে এগাচ্ছি, আর ওই প্রাণীটা আমার দিকে এগাচ্ছে খুব বেগে। এক সময় আমার দিকে লাফ দেয়, আর আমার বউ একটা বাঁশ দিয়ে ওর গায়ে ছুঁড়ে মারে। আমাদের ঘরে একটা কাঠ ছিল, ওটাও আমার বউ ওর গায়ে ছুঁড়ে মারে। ওই জিনিসটা পুরো আমাদের সামনে মিশিয়ে গেল। আমার বউ আমাকে তুলে সেই টাইমে আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই। আমাদের মাথায় ঢুকছে না যখন আমরা কি করব। আমরা 4-5 বার ওই ব্রোকারকে ফোন করছি, তখন 11টা বাজে। ওই ব্রোকার বলে তোমরা এখন ওই ফ্ল্যাটে থাকো। আমরা বলি আমরা কোনোভাবে ওই ফ্ল্যাটে থাকতে পারবো না। দেন আমাদের একটা বন্ধুর বাড়ি ছিল, আমরা ওদের ওখানে শিফট হই। পরের দিন যখন ব্রোকার আসে, আমি তো প্রায় ওকে মারবই। তখন ব্রোকারটা বলে এরম এরম এই ঘরে একটা কাপলস থাকতো, তারা সুইসাইড করে মারা গেছে। মানে মেয়েটা ছেলেটাকে মেরে ফেলেছে, কাপলসটা মরেনি, একটু ভুল ছিল এর মধ্যে ওর গল্পে। আমি আরও খোঁজ খবর নিয়েছি ওই ফ্ল্যাটের 2-3 তলায় যারা থাকতো, যে মেয়েটা ছেলেটাকে খুন করে অন্য একটা ছেলের সাথে চলে যায়। সেই ছেলেটার আত্মাই ওখানে ঘুরছে। তো তারপরে আমার মায়ের ফোন আসে আমার কাছে, আমি মাকে সব খুলে বলি। যেহেতু আমরা মুসলিম ছিলাম, আমাদের ওখানে একজন আমাদের মোল্লা বাবা ছিল, ওনার কাছে আমরা যাই। উনি আমাদেরকে
কিছু তাবিজ দেয়। তারপরে আমরা আমাদের বাড়িতে ফিরে এসেছিলাম কৃষ্ণনগরে, তখন উনি একটা তাবিজ দেয় এবং উনি কিছু মন্ত্র পড়ে আর বলে ও কিন্তু তোমাদের পেছনে আছে, কিন্তু তোমাদের সময় লাগবে একটু ছাড়তে। তারপরে আমরা যখন আমাদের পরিবারের গায়ে চলে আসি, আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়। গল্পটা আমার লাইফের ছোট ঘটনা ছিল, কিছু কম দিনের ছিল, কিন্তু আমার লাইফে ওই যে 2-4 দিন আমি যেটা ফেস করেছি না, আমি খালি এটাই বলার জন্য গল্পটা লিখেছি। তোমার যদি ভালো লাগে পড়ে শোনো। খালি 2-3 দিন আমি যেটা ফিল করেছি, সেই ফিলটা অন্য কেউ হলে হয়তো করতে পারতো না। রিতম, যদি তোমার ভালো লাগে তাহলে পড়ে শুনিও আমার লাইফের এই ছোট্ট গল্পটা। আজকের জন্য থ্যাংক ইউ, আবার চেষ্টা করবো তোমাকে গল্প পাঠান। প্রথমত বলি, গল্পটা হয়তো ছোট ছিল, ওরম কিছু ভৌতিক ছিল না, কিন্তু ওই যে 2 থেকে 3টে দিন একটা মানুষ একটা মৃত ব্যক্তির সাথে বাস করেছে, যে মানুষটা অলরেডি মারা গেছে, যাকে কেউ খুন করেছে, সে একটা দানবে পরিণত হয়েছে, এখন জন্তুর মতো হয়ে গেছে, সে যাকে পারবে তাকে খেয়ে নেবে। তার সাথে এক ফ্ল্যাটের মধ্যে তোমরা থাকছো। অসাধারণ ভাই, ছোট গল্প হতে পারে কিন্তু মন জিতে নিয়েছে। তো আমি বলবো রাফিকুল দা, তোমার কাছে যদি এমন কালেকশন আরও থেকে থাকে অবশ্যই পাঠিও। আর হ্যাঁ, তোমরা যারা ভিউয়ার্স আছো, তোমরাও যদি তোমাদের গল্প পাঠাতে চাও আমার মেলে অবশ্যই মেল করো, তোমাদের শোনা গল্প বা তোমাদের সাথে ঘটা সত্য গল্প অবশ্যই পাঠিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো ফলো করতে ভুলবে না, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেরম লাগলো গল্পটা। আর হ্যাঁ, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের জন্য এইটুকু, আবার ভয় পাওয়াতে ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। আজকের জন্য এইটুকু, টাটা।